হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আর গতকালের যে ভিডিওটা আমি দিয়েছিলাম লাইটের ওপর ফার্স্ট পার্ট যেটা ছিল, তো সেখানে তোমরা অনেকেই অনেক রেসপন্স করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আর তোমরা যে বুঝতে পেরেছো এটা জেনে আমার খুব ভালো লেগেছে। তো আজকের ভিডিওতে থাকছে সেকেন্ড পার্ট। তো গতকালের ভিডিওতে রিফ্লেকশন আমি পড়িয়েছিলাম। তো রিফ্লেকশন ফেনোমেননটা অ্যাকচুয়ালি কি সেটা ভালোভাবে ডেসক্রাইব করেছিলাম। রিফ্লেকশনের দুটো ল সেটা ডেসক্রাইব করেছিলাম। তো সেইখান থেকে কোয়েশ্চেন আসতে পারে রিফ্লেকশনের সেকেন্ড ল যেখানে ছিল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মাস্ট বি ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এই ডায়াগ্রামটা গতকালের ভিডিওতেও আমি ড্র করেছিলাম। সেইখানে সেকেন্ড ল অফ রিফ্লেকশনে ছিল যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মাস্ট বি ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটা অ্যাকচুয়ালি কি ব্যাপার হচ্ছে, এইটা হচ্ছে নরমাল আর এটা হচ্ছে পয়েন্ট অফ ইনসিডেন্স। পয়েন্ট অফ ইনসিডেন্স বলতে এই যে ইনসিডেন্ট রে, এই লাইনটার উপর এই অ্যারো দেয়া থাকলে সেটাকেই রে বলা হয়, রে অফ লাইট বলা হয়, গতকালের ভিডিওতে বলেছিলাম। আজকে জাস্ট সেইখান থেকে আমি স্টার্ট করছি। তো এই রে যেই পয়েন্টে ইনসিডেন্ট হলো কোনো সারফেসের উপর, তো সেই পয়েন্টটার নাম দেয়া হয় পয়েন্ট অফ ইনসিডেন্স। তো সেই পয়েন্ট অফ ইনসিডেন্সে একটা ইমাজিনারি নরমাল আমরা কনসিডার করি। তো সেই নরমালের সাথে ইনসিডেন্ট রে যতটা অ্যাঙ্গেল করে থাকে সেই মাঝখানের অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর এই নরমালের সাথে রিফ্লেক্টেড রে আফটার রিফ্লেকশন, when ray bounce back this side, then this ray forms an angle with the normal. This angle is known as angle of reflection. তো এই দুটো অ্যাঙ্গেল সবসময় সমান হয়। তো এইখান থেকে কোয়েশ্চেন কিরকম টাইপের এমসিকিউ তে আসতে পারে, এমসিকিউ তে বলে দেয়া থাকতে পারে যে if an incident ray makes an angle 60 degree with the surface, ওয়ার্ড গুলো খুবই কেয়ারফুলি মাথায় রাখতে হবে বা বুঝতে হবে, তবেই কিন্তু এই টাইপের যদি কোনো কোয়েশ্চেন চলে আসে এমসিকিউ তে তাহলে তোমরা ইজিলি ডিল করতে পারবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইট চ্যাপ্টারটা। দেন আমি ইলেকট্রিসিটি চ্যাপ্টারের কথা অনেকে কালকে ডিমান্ড করেছে, ইলেকট্রিসিটি চ্যাপ্টারেরও ভিডিও অবশ্যই দেব, তোমরা দেখতে থাকো। তো এই কি বললাম কোয়েশ্চেনটা, যে কোনো একটা আপতিত রশ্মি, যেটাকে বাংলায় আপতিত রশ্মি বলা হয়, ইংলিশে বলা হয় ইনসিডেন্ট রে। আমি ইংলিশ টার্মগুলোর উপরেই বেশি জোর দিচ্ছি, কারণ হচ্ছে কোয়েশ্চেনে তোমরা ইংলিশ টার্মগুলো দেখেই করতে সুবিধা হবে, হিন্দিতে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, স্পেশালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য। তো ইনসিডেন্ট রে কোনো একটা সারফেসের সাথে যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে কোয়েশ্চেনে তোমাকে মানে জিজ্ঞাসা করতে পারে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তাহলে তোমাকে কিন্তু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এর ভ্যালু দেয়া নেই। এবার এটা যেহেতু নরমাল মানে এটা লম্ব, তো লম্ব এই তলের সাথে লম্ব এই লাইনটা, তার মানে এই টোটালটা হচ্ছে 90 ডিগ্রি। আর তার মধ্যে থেকে তোমাকে বলে দেয়া হয়েছে যে কোনো একটা ইনসিডেন্ট রে সারফেসের সাথে 60 ডিগ্রি কোণ করেছে, তাহলে তোমার নরমালের সাথে ইনসিডেন্ট রের অ্যাঙ্গেলটা কত হবে? টোটালটা 90, তার থেকে 60 মাইনাস করে দিলে এইখানে থাকবে 30, তার মানে 30 ডিগ্রি তুমি পেয়ে গেলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। and from the conclusion and from the law of reflection we know that the angle of incidence must be equal to angle of reflection. তাহলে সেইখান থেকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যখন 30 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনের ভ্যালুও আমার কি হবে 30 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই টাইপের কোয়েশ্চেন যদি আসে, এটাই এই পোরশন থেকে সেকেন্ড ল এর থেকে একটা কোয়েশ্চেন যেটা একটু ঘুরিয়ে দেয়া হয়। ঘুরিয়ে বলতে তোমাকে ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যেটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল সেটা বলে দেয়া থাকবে না, বলে দেয়া থাকবে সারফেসের সাথে অ্যাঙ্গেল কত, আর সেইখান থেকে তোমাকে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বের করে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনে যেতে হবে।
ঠিক আছে। আর এর থেকে যদি সহজ হয় তাহলে তোমাকে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলে দেওয়া থাকবে আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনের ভ্যালু বের করতে বলতে পারে। ঠিক আছে, তাহলে এই দুটো টাইপের কোয়েশ্চেন এই সেকেন্ড ল থেকে, সেকেন্ড ল অফ রিফ্লেকশন থেকে আসার চান্স থাকে। তো তার জন্য এই পার্টটা আজকে বলে দিলাম। তো এইটা তো গতকালের ভিডিওর এক্সটেনশন। আজকে আমরা এই ভিডিওতে নতুন যেটা পড়ব রিফ্লেকশনারি পার্ট, রিফ্লেকশন থ্রু কার্ভড সারফেস। ঠিক আছে, তো এখানে আমরা মিররের কথা পড়ব, কার্ভড মিরর, স্ফেরিক্যাল মিরর। সেই স্ফেরিক্যাল মিররের টপিকই আজকের এই ভিডিওতে ডিটেইলসে থাকছে। আজকের এই ভিডিওটা পার্ট 2 লাইটের, তো আরো পার্ট আসবে, তোমরা দেখতে থাকো। এক একটা পার্ট এক এক দিন করে আমি সময় হলেই দিতে থাকবো, আর তোমরা ভালোভাবে নোট ডাউন করবে। আর স্পেশালি আর্টসের স্টুডেন্টদের জন্য এই ক্লাসটা ডিজাইন করা। সায়েন্সের স্টুডেন্টসরাও দেখতে পারো যারা একটু ভুলে গেছো বা যাই হোক। তো আমি আজকে মেইন টপিক যেটা রিফ্লেকশন থ্রু কার্ভড সারফেস, এইখান থেকে স্টার্ট করছি। আচ্ছা, তো এবার দেখো ব্যাপার হচ্ছে, কনসিডার করো একটা স্ফিয়ার। ঠিক আছে, এটা একটা স্ফিয়ার। এবার ধরে নাও এই স্ফিয়ার বরাবর একটা মানে একটা ফুটবলের মতো একটা তোমার সারফেস তুমি নিয়েছো। সেই সারফেসটা গ্লাস দিয়ে তৈরি। ঠিক আছে, সেই সারফেসটা কি দিয়ে তৈরি? গ্লাস দিয়ে তৈরি, মানে কাঁচ দিয়ে তৈরি। এবার তুমি এই পোরশনটা, এই যে স্ফিয়ার, একটা স্ফেরিক্যাল গ্লাস, তুমি সেই গ্লাস থেকে এই পোরশনটাকে তুমি কেটে নিয়েছো। ঠিক আছে, এই পোরশনটাকে কি করলে, এইটুকু পোরশন কেটে নিয়েছো, এই পোরশনটা নেই। তাহলে স্ফিয়ারের থেকে কি গেল? স্ফিয়ারের থেকে এইটুকু পোরশন কাট হয়ে গেল। তুমি এইটুকু পোরশনকে কাট করেছো, তাহলে দেখতে এই স্ফিয়ারটা এইরকম হয়ে যাবে। মানে টোটাল স্ফিয়ারের থেকে তুমি এতটুকু পার্টকে কেটে নিয়েছো, তাহলে এটা এইরকম হয়ে গেল। তো এইরকম পোরশনে তুমি কাটতে পারো। এবার এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা সাইড হয় রিফ্লেক্টিং সারফেস, মানে যেইখান থেকে রিফ্লেকশন হয়, আর আরেকটা সাইডে রিফ্লেকশন হবে না। ঠিক আছে, সেই সাইডটা তোমার কালার করা থাকে, পেইন্ট করা থাকে। মানেটা কি বোঝাচ্ছি, ভালো করে বোঝো। এই সারফেসে মনে করো এই সাইডটা তোমার পেইন্ট করা আছে। ঠিক আছে, পেইন্ট করা আছে, তার মানে কি এই সাইডটা ওপেক, মানে তোমার এই যে এই পোরশনটা, এই কার্ভড পোরশনটা তোমার রিফ্লেক্টিং সারফেস, মানে এইখানে আলো পড়লে আলো রিফ্লেক্ট হবে। আর তার অপোজিট যে সারফেসটা, এইখানে যদি তুমি আলো ফেলো, ঠিক আছে, এইখানে কি, এইটা হচ্ছে পেইন্ট করা। ঠিক আছে, এইটা পেইন্ট করা রয়েছে, আর এইটা স্বচ্ছ, মানে কাঁচের এটা স্বচ্ছ পোরশন, আর কাঁচের অপোজিট সাইডটা তুমি পেইন্ট করে দিয়েছো। তাহলে পেইন্ট করা পোরশনটা আমি বুঝবো কি করে? এরকম দাগ দেয়া থাকবে, এই দাগটা মানে এই সাইডটা পেইন্ট করা রয়েছে, আর এই দিকে দেখো কোনো দাগ দেয়া নেই, তার মানে এই সাইডটা থেকে লাইট যখন এসে পড়বে এই সাইডটার থেকে রিফ্লেক্ট হবে লাইট। ঠিক আছে, তাহলে এইরকম টাইপের হতে পারে এই স্ফিয়ার থেকে যখন তুমি কাটলে। আবার এই স্ফিয়ার থেকেই তুমি কেটে এইরকম একটা পোরশনও ক্রিয়েট করতে পারো, যেখানে এইখানে কি ছিল, যে এই ভেতরের পোরশনটা স্বচ্ছ ছিল, এইখানে পেইন্ট করা ছিল না, এইখানেই রিফ্লেক্ট হচ্ছিল, এটাকেই রিফ্লেক্টিং সারফেস বানিয়েছিলাম, আর অপোজিট পোরশনে পেইন্ট করেছিলাম। এইটাকেই উল্টো যদি করে দিই, ভেতরের পোরশনটাতে পেইন্ট করে দিলাম, ভেতরের পোরশনটা পেইন্ট করা থাকলো, আর বাইরের যে পোরশনটা, বাইরের যে কার্ভটা, এইটা হয়ে গেল এটা রিফ্লেক্টিং সারফেস, মানে এই দিকে লাইট এসে পড়লে লাইট রিফ্লেক্ট হবে। ঠিক আছে, তাহলে এই দুটো টাইপের, দেখো তুমি একটা স্ফিয়ার থেকে কাট করলে একটা পোরশন, কাট করে নিয়ে এক দিকটা পেইন্ট করে দিলে, আর এক দিকটাকে রিফ্লেকশনের জন্য রাখলে। এইখানেও এটা একটা স্ফিয়ারের পার্ট, সেই স্ফিয়ার থেকে তুমি, স্ফিয়ার মানে গোলক থেকে তুমি এইটুকু পোরশনকে কাট করে নিলে, কাঁচের তৈরি, তো কাট করে নেওয়ার পর এই সাইডটাকে পেইন্ট করে দিলে, আর এই সাইডটাকে স্বচ্ছ রাখলে, মানে এইখান থেকে রিফ্লেকশন হবে, এইখানে লাইট এসে ইনসিডেন্ট হলে রিফ্লেকশন হবে। ঠিক আছে, তো এবার এই দুটোই হচ্ছে তাহলে কি, এই দুটোই কার্ভড সারফেস, আর এই দুটো হচ্ছে একটা স্ফিয়ারের পার্ট। ঠিক আছে, তো
এই দুটো সারফেসকে, যে স্ফিয়ারের পার্ট, এই দুটোকে আমরা কি বলবো? মিরর, স্ফেরিক্যাল মিরর। মিরর কেন বলছি দেখো, মিরর বলতে আয়না, আয়নাকে বুঝি। আয়নায় সমতল দর্পণ, প্লেন মিরর, প্লেন মিরর, আমি এখানে প্লেন মিররও ড্র করছি, এইটা প্লেন মিরর, এইটা কাঁচ। এবার কাঁচের উল্টো সাইডটা পেইন্ট করা আছে, আর এইখানে তোমার লাইট আসলো, এসে পড়লো, রিফ্লেক্ট হলো। এইটা মনে করো আয়না। তুমি বাড়িতে, এটা আয়না, ঠিক আছে? তুমি বাড়িতে আয়নার সামনে দাঁড়ালে, এইখানে মনে করো আয়নার সামনে তুমি দাঁড়িয়ে আছো, তাহলে তুমি আয়নাতে কি দেখতে পাবে? তুমি আয়নাতে নিজের একটা ইমেজ দেখতে পাবে, প্রতিবিম্ব দেখতে পাবে। তুমি যেরকম দেখতে, তুমি তোমার বাড়িতে আয়নার সামনে যখন দাঁড়াও, তখন তুমি নিজেকেই দেখতে পাও, এমন নয় যে তুমি ভূত দেখতে পাও, ঠিক আছে? তো তুমি যখন, আমি এরকম ভাবে স্টুডেন্টদেরকে পড়াই, তাই এইরকম ভাবেই একটু মজা করেই বলছি। তো তুমি যখন তোমার বাড়িতে আয়নার সামনে দাঁড়াবে, তখন তুমি নিজেকেই দেখতে পাও, তুমি যেরকম দেখতে সেই রকমটাই আয়নায় তুমি দেখতে পাও। এবার একটা জিনিস এইখানে মনে রাখতে হবে, প্লেন মিরর মানে সমতল দর্পণ, যেটা আমরা আয়না হিসেবে বাড়িতে ইউজ করি, সেইখানে কি হয়, সেইখানে তুমি দেখবে আয়নার, তুমি কাছে যাবে, তোমার প্রতিবিম্ব মানে ইমেজ যেটা তৈরি হয় অপোজিট সাইডে, যে ইমেজটাকে তুমি কোনো সময় পর্দাতে নিতে পারবে না। কোনো একটা পর্দায় তুমি ভাবলে যে একটা পর্দায় তুমি তোমার প্রতিবিম্বটাকে নেবে, কিন্তু সেটা সম্ভব নয়। সমতল দর্পণে তুমি যখন নিজেকে দেখছো, মানে বাড়ির আয়নায় নিজেকে দেখছো, সেইটাকে কোনো পর্দায় নিতে পারবে না। সেটা কি দর্পণের অপোজিট সাইডে ক্রিয়েট হচ্ছে, কিন্তু কোনো পর্দায় নেওয়া যাবে না। এবার লক্ষ্য করবে, তুমি দর্পণ থেকে যত দূরে সরে যাবে, দেখবে তোমার প্রতিবিম্বও সেই রকম উল্টো দিকে দূরে সরে যাচ্ছে। তুমি দর্পণের, সমতল দর্পণের কাছে আসবে, তোমার প্রতিবিম্বও সমতল দর্পণের কাছে আসবে। তার মানেটা কি হলো, এইখানে দর্পণ থেকে তোমার দূরত্ব, তুমি এখানে দর্পণের কাছে বস্তু হিসেবে কাজ করবে, তো দর্পণ থেকে তোমার দূরত্ব যা, দর্পণ থেকে প্রতিবিম্বর দূরত্ব সেই একই হবে। আর এই যে আরেকটা কথা বললাম, যে তোমার যে প্রতিবিম্ব ইমেজ ফর্ম হচ্ছে সমতল দর্পণে, সেই প্রতিবিম্বকে তুমি পর্দায় নিতে পারবে না। তাহলে পর্দায় নিতে পারবে না, এইখান থেকে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস চলে আসবে, সেই টপিকটা আমি এখানেই বলে দিচ্ছি, যে প্রতিবিম্ব দুই রকম হয়, ঠিক আছে? একটা হচ্ছে সৎ, একটা হচ্ছে অসৎ। ইংলিশ টার্মটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতেই হবে। একটা হচ্ছে রিয়েল ইমেজ, একটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ, ঠিক আছে? তো রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজ, এই দুটো ইমেজের মধ্যে পার্থক্য হচ্ছে, এই যে আমি বললাম সমতল দর্পণে তুমি তোমার প্রতিবিম্ব যখন দেখতে পাচ্ছ, তুমি তোমার প্রতিবিম্বটাকে ইচ্ছা করলে কোনো পর্দার উপর নিতে পারবে না। সেই প্রতিবিম্বটা দর্পণের অপোজিট সাইডে তৈরি হলো, সেই প্রতিবিম্বকে তুমি টাচও করতে পারবে না, যে গিয়ে তুমি পর্দায় যদি তোমার প্রতিবিম্বটা তৈরি হতো, তুমি গিয়ে টাচ করতে পারতে। তো এই হচ্ছে ব্যাপার। তো পর্দায় যদি কোনো বস্তুর প্রতিবিম্ব না নেওয়া যায়, এই ধরনের প্রতিবিম্বকে বলা হয় অসৎ বিম্ব বা ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল ইমেজ তার মানে সমতল দর্পণে মনে রাখতে হবে, যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা ভার্চুয়াল ইমেজ হয়, ঠিক আছে? পর্দায় নেওয়া যায় না। খুব সহজভাবে বললাম, পর্দায় না নেওয়া যায় যদি কোনো প্রতিবিম্ব, সেই প্রতিবিম্ব হয় কি অসৎ, মানে ভার্চুয়াল ইমেজ, ঠিক আছে? আর যদি পর্দায় নেওয়া যেত, তাহলে সেই ইমেজের নাম হতো, সেই প্রতিবিম্বর নাম হতো রিয়েল ইমেজ বা সৎ বিম্ব বাংলায় বলা হয়, ঠিক আছে? তাহলে দুটো জিনিস এইখান থেকে আরো আমরা পেলাম, যে ইমেজ দুটো টাইপের হয়, একটা হচ্ছে রিয়েল ইমেজ, একটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। রিয়েল ইমেজ কি? রিয়েল ইমেজ পর্দায় নেওয়া যাবে, ভার্চুয়াল ইমেজ পর্দায় নেওয়া যাবে না। আরেকটা পয়েন্ট এইখান থেকে মাথায় রাখতে পারো, যে সমতল দর্পণের সামনে তুমি যখন দাঁড়ালে, তখন তুমি যে তোমার প্রতিবিম্বটাকে দেখতে পাচ্ছ, তো তুমি সোজা দাঁড়িয়ে আছো, তোমার প্রতিবিম্ব সোজাই দাঁড়িয়ে থাকবে। তুমি যদি এখন শীর্ষাসন করে করো, উল্টে যাও, তোমার প্রতিবিম্ব উল্টে যাবে। মানে তুমি যেই রকম আয়নার সামনে দাঁড়াচ্ছ, তুমি সেই রকমই প্রতিবিম্ব দেখতে পাচ্ছ। তো এইখানে এই যে ভার্চুয়াল ইমেজ, যেটা ভার্চুয়াল ইমেজ হয় ইরেক্ট, মানে ভার্চুয়াল ইমেজ সোজা, তুমি যেই রকম আছো সেই রকমই দেখাবে। আর
রিয়াল ইমেজ যেটা, ঠিক আছে, রিয়াল ইমেজের ক্ষেত্রে কি হয়, রিয়াল ইমেজ উল্টে যায়, মানে যেটাকে পর্দায় নেবে সেই পর্দায় নেওয়া ইমেজটা উল্টে যাবে। সেগুলো আমরা ধীরে ধীরে আসছি, ইমেজ ফরমেশন বলে পয়েন্টটাতে ক্লিয়ার করব ব্যাপারটা। তো ইমেজ দুটো টাইপের হয়, এইখান থেকে এইটুকু আশা করি তোমরা বুঝে গেলে, ঠিক আছে। এবার কোন ইমেজকে রিয়াল বলবো, কোন ইমেজকে ভার্চুয়াল বলবো, সেটাও তোমাদের আইডিয়া একটু দিয়ে দিলাম। এবার চলে আসি আবার প্লেন মিররের কথা থেকে আমরা স্ফেরিক্যাল মিররে। এই যে এই দুটো মানে এইটা একটা স্ফিয়ারের পার্ট, এটাও একটা স্ফিয়ারের পার্ট, তার জন্য এই মিররগুলোর নাম দেওয়া হয়েছে স্ফেরিক্যাল মিরর। মিরর কেন? কারণ এইখানে তুমি ইমেজ ফর্ম করতে পারবে, ইমেজ দেখতে পাবে, প্রতিবিম্ব দেখতে পাবে কোনো বস্তুর, তার জন্য এইগুলোর নাম হচ্ছে মিরর, আয়না। এবার দেখো এই দুটোর আলাদা আলাদা নাম রয়েছে। এই মিররটার নাম হচ্ছে কনকেভ। খুব ভালোভাবে কিন্তু এই নামগুলো মনে রাখতে হবে, আর ইংলিশেরটাই ভালোভাবে মনে রাখাটা তোমাদের সুবিধাজনক হবে, তাই ইংলিশেই আমি বারবার করে বলছি। বাংলায় যদি হয় এটাকে উত্তল দর্পণ আর অবতল দর্পণ বলা হয়, ঠিক আছে। কনভেক্স মিরর উত্তল দর্পণ, কনকেভ মিরর অবতল দর্পণ, ঠিক আছে। কিন্তু আমি ইংলিশটাকেই বারবার ইউজ করব। দেখো কনকেভ মিরর মনে রাখার সুবিধা কি, দেখো এইখানে রিফ্লেক্টিং সারফেস কোনটা, এই ভেতরের এইটা রিফ্লেক্টিং সারফেস, রিফ্লেক্টিং সারফেস ভালোভাবে বুঝবে কিন্তু, আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে এই পয়েন্টটা, এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে, আর যদি বুঝতে পারো সেটাও জানাবে, তাহলে আমার কমেন্ট দেখে খুব ভালো লাগবে যে তোমরা বুঝতে পারছো আমার প্রত্যেকটা কথা। তো এইখানে রিফ্লেক্টিং সারফেস এই ভেতরের পার্টটা, দেখো এই ভেতরেরটা সি এর মতো হয়ে যাচ্ছে না, সি, ঠিক আছে, সি। তো কেভ, তো এই টাইপের ভেতরের দিকে রিফ্লেক্টিং সারফেস যদি হয়, ইনওয়ার্ড যদি পোরশনটা রিফ্লেক্টিং সারফেস হয়, সি এর মতো পোরশনের রিফ্লেকশন যদি হয়, সেই মিররটার নাম দেব আমরা কনকেভ। সি এর মতো তাই কেভ, কনকেভ। বাকি রইল যেটা আউটওয়ার্ড সারফেস যদি রিফ্লেক্টিং সারফেস হয়, এই যে এখানে দেখো আউটওয়ার্ড সারফেসটা স্বচ্ছ, আউটওয়ার্ড সারফেসটা রিফ্লেক্টিং সারফেস, আর ইনওয়ার্ড সারফেসটাতে পেইন্ট করা হয়েছে। তাহলে আউটার সারফেসটা যদি রিফ্লেক্টিং হয়, তাহলে এই সারফেস অনুযায়ী এই মিররটার নাম আমরা দেব কনভেক্স। বোঝা গেল? তাহলে কনকেভ মিরর, মিরর এটা কি কনকেভ মিরর, আর এটা কি কনভেক্স মিরর, আয়না, দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ। তাহলে কনকেভ মিরর, কনভেক্স মিরর কিভাবে চিনবো, দেখে তুমি বুঝতে পারবে, আশা করি বুঝতে পারবে। তো কনভেক্স আর কনকেভ মিররের মধ্যে ডিফারেন্সিয়েশন হয়ে গেল। এবার এই যে দুটো টাইপের মিরর রয়েছে, এই দুটো টাইপের মিররে আলাদা আলাদা ইমেজ ফরমেশন হয়, ঠিক আছে। সেই ইমেজ ফরমেশন পড়ার আগে আরো কতগুলো পয়েন্ট আমাদের এইখানে বুঝতে হবে। সেই পয়েন্টগুলো হচ্ছে, দেখো এই যে এই সারফেসটা রয়েছে, বা এই সারফেসটা যে কোনো সারফেসই হোক, এই দুটোর মধ্যে কনভেক্স বা কনকেভের মধ্যে, আমি রিফ্লেক্টিংটাকে এখন মুছে দিচ্ছি কারণ এখানে অনেকগুলো পয়েন্ট বোঝাতে হবে। দেখো এটা একটা স্ফিয়ারের পার্ট, এই স্ফিয়ার মানে এই গোলকটার একটা কেন্দ্র রয়েছে, ধরে নিলাম এই গোলকটার কেন্দ্র এই রকম জায়গায় রয়েছে, ঠিক আছে। তো এই পয়েন্টটার নাম আমরা দিই সি, ঠিক আছে, সেন্টার। শুধু সেন্টার নয়, আমি আসছি। তো এই স্ফিয়ারের সেন্টার এটা, এই পয়েন্টটার নাম দিলাম সি। এবার এই যে রিফ্লেক্টিং সারফেস যেটা রয়েছে স্ফেরিক্যাল মিররে, এইখানে একদম মাঝামাঝিতে একটা পয়েন্ট আমরা নিই, যেই পয়েন্টটার নাম আমরা দিই পি, ঠিক আছে। এবার এগুলোর ফুল ফর্ম কি আমি বলছি। এই সি পয়েন্টটার নাম হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। ভালোভাবে আরেকবার বলে দিচ্ছি, সি পয়েন্টটার নাম যেটা সেন্টার স্ফিয়ারের, সেই পয়েন্টটাকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার। এই কার্ভ পোরশনের সেন্টার, সেন্টার অফ কার্ভেচার। আর পি যে পয়েন্টটা এই যে মিররের একদম মিডল পোরশনে রয়েছে, সেই পয়েন্টটাকে আমরা বলবো পোল, ঠিক আছে। তাহলে সি মানে সেন্টার অফ কার্ভেচার, পি মানে পোল। ভালোভাবে মনে রাখবে বা নোট ডাউন করে নেবে। এবার দেখো পোল আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে আমি যদি একটা
লাইন ড্র করে দিই, মানে পোল আর সেন্টার অফ কার্ভেচার এই দুটো পয়েন্টকে জয়েন করে একটা যদি স্ট্রেট লাইন ড্র করে দিই, সেই লাইনটার নাম হবে প্রিন্সিপাল অ্যাক্সিস। কি? প্রধান অক্ষ বাংলায় বলা হয়, আর ইংলিশে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে কি কি পেলে? একদম কেন্দ্র যেটা সেইটাকে বলা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, পি পয়েন্টটার নাম হচ্ছে পোল, আর পোল আর সেন্টার অফ কার্ভেচার এই দুটো পয়েন্টকে জয়েন করে একটা স্ট্রেট লাইন যখন আমি অঙ্কন করছি সেটার নাম হচ্ছে প্রধান অক্ষ বা ইংলিশে প্রিন্সিপাল অ্যাক্সিস। আশা করি বুঝলে। এবার এইখানে অ্যাপারচার বলে একটা পয়েন্ট রয়েছে, মানে একটা জিনিস রয়েছে। অ্যাপারচার বলতে অ্যাকচুয়ালি কি? অ্যাপারচার মানে হচ্ছে এই যে রিফ্লেক্টিং পোরশনটা রয়েছে, এই রিফ্লেক্টিং পোরশনে আলো পড়তে পারবে, এর বাইরে যদি আলো পড়ে তাহলে রিফ্লেকশন হবে না। তো যতটুকু পোরশনে আলো পড়ছে সেই পোরশনটা মানে সেই এরিয়াটা, এইটার নাম হচ্ছে অ্যাপারচার। এটা যদি আরো বড় হতো অ্যাপারচার আরো বেশি হতো, এটা এইটুকু আছে অ্যাপারচার এতটা, এর যদি সাইজ আরো কমে যেত মিরারের তাহলে অ্যাপারচার আরো কমে যেত। মানে যতটা পোরশনে লাইট এসে পড়ছে সেই এরিয়াটার নাম হচ্ছে কি? অ্যাপারচার। বোঝা গেল? তাহলে প্রত্যেকটা পয়েন্ট আশা করি বুঝতে পারছো। এইরকমই এইখানেও হবে, এইখানেও এই মিরারের একদম মাঝখানের পয়েন্টের নাম দেব পি, মানে পোল। দেখো এই স্ফিয়ারটা এই দিকে রয়েছে, এইটা একটু কমিয়ে দিচ্ছি, এই স্ফিয়ারটা এই দিকে রয়েছে। ধরো এইখানে এই স্ফিয়ারের সেন্টার রয়েছে, তাহলে এইখানে হয়ে যাবে সি, আর সি আর পি এই দুটোকে জয়েন করে দিলে যে লাইনটা পাওয়া যায় সেই লাইনটার নাম কি? সেই লাইনটার নাম প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। তাহলে দুটোকে আমি একই সাথে কিন্তু বুঝিয়ে দিলাম। আশা করি বুঝতে পারলে। এবার সেন্টার অফ কার্ভেচার থেকে পি পর্যন্ত এই যে ডিসটেন্সটা, এর জন্যই হোক বা এর জন্যই হোক, এই ডিসটেন্সটাকে আমরা বলি ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করা হয়, আর এই ডিসটেন্সটার নাম দেয়া হয় রেডিয়াস অফ কার্ভেচার। সি মানে যেমন সেন্টার অফ কার্ভেচার ছিল, পি মানে পোল ছিল, ক্যাপিটাল আর এই ডিসটেন্সটা মানে এই যে ব্যাসার্ধ বা রেডিয়াস যেটাকে বলি, এইটার নাম হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। আশা করি বোঝাতে পারলাম এই ব্যাপারটাও, যে রেডিয়াস অফ কার্ভেচার ক্যাপিটাল আর হলো। এবার এইখান থেকে ফোকাস বলে একটা পয়েন্ট আসে। ফোকাস পয়েন্টটা কি সেটাও বলি। দেখো এইখানে সমান্তরাল রশ্মি যদি এই কনকেভ সারফেসে এসে পড়ে, সমান্তরাল রশ্মি এসে পড়ার পর সেই রশ্মিটা এইখান দিয়ে একটা পয়েন্টের উপর দিয়ে চলে যায়। হলো, এটা কার জন্য? কনকেভ মিররের জন্য। একই রকম ভাবে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যদি কনভেক্স মিররেও কোনো রে এসে পড়ে, রে অফ লাইট এসে পড়ে, তার ক্ষেত্রেও কি হয়? তার ক্ষেত্রেও এই ক্ষেত্রে লাইট এরকম ভাবে রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে ফোকাস কোথায় পাবো? এই যে লাইনটা রিফ্লেক্ট হয়ে বেরিয়ে গেল, এটাকে এক্সটেন্ড যদি আমি করি, এক্সটেন্ড করলে একটা পয়েন্ট পাওয়া যায়। এই পয়েন্ট থেকে রেটা আসছে বলে মনে হয়, মানে রেটা রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যাচ্ছে বলে মনে হয় এই পয়েন্ট থেকে। যেমন এইখানে কি ছিল? কনকেভ মিররের ক্ষেত্রে ভালোভাবে বুঝবে এই জায়গাটা। কনকেভ মিররের জন্য when ray of light is parallel to the principal axis, this type of ray of light when incident on the reflecting surface, it bounce back at the point. This point is known as focus. ঠিক আছে, বাউন্স ব্যাক হয়ে যে পয়েন্ট দিয়ে বেরিয়ে গেল সেই পয়েন্টটার নাম এইখানে ফোকাস। আর এইখানে কি? appears to be meet, এইখান থেকে রে আসলো। ঠিক আছে, প্রতীত হচ্ছে যে এই দিক দিয়ে একটা এই পয়েন্ট থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কিন্তু এইখান এই পর্যন্ত রেটা আসেনি, রে এইখানে এসে এইখান থেকেই রিফ্লেক্ট হয়ে বেরিয়ে গেছে। তো এইটাকে এক্সটেন্ড করলে যে একটা পয়েন্ট পাওয়া যাবে, এই ইমাজিনারি লাইন ওয়াইজ যে পয়েন্ট এইখানে পেলাম, এইটার নাম হচ্ছে ফোকাস। তাহলে এখানকার জন্য কনকেভ মিররের জন্য ফোকাস এই পয়েন্টটা, কনভেক্স মিররের জন্য ফোকাস হলো এই পয়েন্টটা। বোঝাতে পারলাম? তাহলে এইখানে এই কটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস এইখানে বলি, এইখানে
মনে রাখতে হবে r ইকুয়াল টু f r ইকুয়াল টু 2f। এটা কি r মানে আমি কি বললাম, রেডিয়াস অফ কার্ভেচার, এই যে ডিসটেন্সটা, এইখানকার জন্য এই ডিসটেন্সটা। আর স্মল f বলতে কি, স্মল f বলতে ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ মানে এই p থেকে f পর্যন্ত বা p থেকে f পর্যন্ত এই ডিসটেন্সটা হচ্ছে ফোকাল লেন্থ। এই ডিসটেন্সটার নাম হচ্ছে কি ফোকাল লেন্থ। তো এই যে ফোকাল লেন্থ p থেকে f পর্যন্ত, p থেকে f পর্যন্ত যে ডিসটেন্সটা, এই ফোকাল লেন্থটার 2 টাইমস করলে রেডিয়াস অফ কার্ভেচার আসে। মানে রেডিয়াস অফ কার্ভেচারের একদম হাফ ডিসটেন্সে ফোকাস থাকবে। ডায়াগ্রামে একটু তোমরা মনে করতে পারো যে একদম তো হাফ ডিসটেন্সে নেই, তো এটা স্কেল দিয়ে ডায়াগ্রাম ড্র করলে একদম হাফ ডিসটেন্সে দেখানো যায় বা দেখানো উচিত। তো সেইটাই আমি এখানে এই রিলেশনটা লিখে দিলাম। এই রিলেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইখান থেকেও কোয়েশ্চেন চলে আসে। তো r ইকুয়াল টু 2f, ক্যাপিটাল R মানে রেডিয়াস অফ কার্ভেচার, স্মল f মানে ফোকাল লেন্থ। তো রেডিয়াস অফ কার্ভেচার যেটা, সেটা ফোকাল লেন্থের 2 টাইমস হয়। বুঝতে পারলাম? তো এইটুকু পোরশন অবধি ভালোভাবে আশা করি বুঝে গেলে। এবার আমরা ইমেজ ফরমেশনে যাব। আমি একবার দেখে নিই রেকর্ডিংটা ঠিকঠাক চলছে কিনা। হ্যাঁ, 26 মিনিট হয়েছে। তো নেক্সট দেখো, আমরা আসবো এবার ইমেজ ফরমেশনে। খুব ভালোভাবে এই পোরশনটা মাথায় রাখতে হবে। আমরা কি কি পড়বো আর কতদূর পড়বো? ইমেজ ফরমেশনটা পড়বো। ইমেজ ফরমেশন পড়ার পর আমরা মিরর ফর্মুলাটা জেনে নেব আর সাইন কনভেনশন জেনে নেব। তাহলেই আমাদের আজকের টপিকটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? রিফ্লেকশন থ্রু স্ফেরিক্যাল মিরর। তো এইখানে দেখো একটা জিনিস বলি, পুরোটাই মুছে দিলাম। এইখানে কতগুলো রুল আমাদেরকে মনে রাখতে হবে। যেমন দেখো, যদি আমি কনকেভ মিরর নিই, তো এইখানে থাকবে কি প্রিন্সিপাল অ্যাক্সিস মানে প্রধান অক্ষ, এটা হচ্ছে পোল, এটা হচ্ছে সেন্টার অফ, এত কাছে সেন্টার অফ কার্ভেচার দেব না, এটা দিয়ে দিলাম ফোকাস, এটা দিয়ে দিলাম সেন্টার অফ কার্ভেচার। এই ডিসটেন্সটাকে ফোকাল লেন্থ বলা হয়, এই ডিসটেন্সটাকে রেডিয়াস অফ কার্ভেচার বলা হয়। আরেকবার বলে দিলাম। এবার এইখানে কতগুলো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো, প্রথম কথা কি, প্রিন্সিপাল অ্যাক্সিসের মানে প্রধান অক্ষের সমান্তরাল কোনো যদি রে আসে, তাহলে সেটা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। এটা হচ্ছে প্রথম শর্ত, মাথায় রাখতে হবে। কি বললাম? প্রথম শর্ত হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল যদি কোনো রে আসে, রশ্মি আসে, সেটা আফটার রিফ্লেকশন কোন দিক দিয়ে চলে যাবে, কোন পয়েন্ট দিয়ে যাবে? ফোকাস পয়েন্ট দিয়ে চলে যাবে আফটার রিফ্লেকশন। ঠিক আছে? আর কনভেক্স মিররের ক্ষেত্রে একটু আগে দেখিয়েছিলাম যে সেই পয়েন্ট দিয়ে যাবে না, কিন্তু সেই পয়েন্ট দিয়ে বেরিয়ে, সেই পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে। যাই হোক, তো প্রধান অক্ষের সমান্তরাল আসলে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে রে, বোঝা গেল? আরেকটা কি, আরেকটা হচ্ছে যদি মনে করো, এই রেটাকে একটু ছোট করে দিচ্ছি, সেন্টার অফ কার্ভেচারের থ্রু দিয়ে কোন রে মনে করো আসলো, সেন্টার অফ কার্ভেচারের থ্রু দিয়ে, তো রেটা এসে মিররে পড়ার পর রিফ্লেকশন হবে। রিফ্লেকশন হয়ে কোন দিকে যাবে ভালো করে মনে রাখবে, রিফ্লেকশন হয়ে যেই পথে আসলো সেই পথেই বেরিয়ে যাবে। যেই পাথ দিয়ে রেটা আসলো, ইনসিডেন্ট হলো রিফ্লেক্টিং সারফেসে, সেই পাথ দিয়েই ও আবার বেরিয়ে যাবে। মানে সি পয়েন্ট দিয়ে কোনো যদি রে এসে ইনসিডেন্ট হয় রিফ্লেক্টিং সারফেসে, তাহলে রিফ্লেক্টিং সারফেসে থেকে আফটার রিফ্লেকশন সেই সি পয়েন্ট দিয়েই ও বেরিয়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো পয়েন্ট মাথায় রাখতে হবে। এই দুটো পয়েন্ট যদি মাথায় রাখো, তাহলে দেখবে প্রত্যেকটা ইমেজ ফরমেশন খুব ইজিলি তোমরা করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, আমরা প্রথমে এই কনকেভ মিররের জন্য এখানে লিখে দিই ইমেজ ফরমেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের জন্য।
এইটা যদি ভালোভাবে একবার বুঝে নাও, এই পোরশনটা থেকে যেরকমই টাইপের কোয়েশ্চেন আসুক, স্পেশালি কম্পিটিটিভ এক্সামই হোক বা যেই এক্সামই হোক না কেন, খুবই খুবই একবার যদি বুঝে নাও এই ব্যাপারটা, খুবই ইজিলি সলভ করে দিতে পারবে। কি দেখো, প্রথমে আমরা কনকেভ মিররের জন্য এই ব্যাপারটা বুঝবো। তো কনকেভ মিরর দেখতে এরকম হয়। কিরকম হয়? সি পোরশন মানে কেভের মতো পোরশন যেটা, সেইটা রিফ্লেক্টিং সারফেস হয়। এইখানে একটা প্রিন্সিপাল অ্যাক্সিস থাকে যেটা পোল আর সেন্টার অফ কার্ভেচার এই দুটোকে জয়েন করলে পাওয়া যায়। আমি আরো একবার রিভিশনের হিসেবে বলে দিচ্ছি। আর এই টোটালটা রেডিয়াস অফ কার্ভেচার এর হাফ ডিসটেন্স যেটা হয় সেইখানে থাকে ফোকাস, সেই পয়েন্টটাকে বলি ফোকাস। ফোকাস থেকে পোল পর্যন্ত ডিসটেন্সটা ফোকাল লেন্থ, সেন্টার অফ কার্ভেচার থেকে পোল পর্যন্ত ডিসটেন্সটা রেডিয়াস অফ কার্ভেচার। আশা করি এতবার বলার পর তোমাদের মাথায় ঢুকে গেছে, এই পয়েন্টগুলো বুঝতে পেরে গেছো। আচ্ছা, এবার দেখো কি এইখানে বস্তু কোথায় আছে তার উপর ডিপেন্ড করবে ইমেজ কোথায় ফর্ম হবে। মানে এইখানে অনেকগুলো কন্ডিশন থাকে। প্রথমে কি, ফার্স্ট হচ্ছে when object is placed at infinity, অনেক দূরে, অসীম দূরে কোনো বস্তুকে রাখা আছে, তার প্রতিবিম্ব কোথায় হবে, তার ইমেজ ফরমেশন কোথায় হবে। তো সেটা রে ডায়াগ্রাম কিরকম ভাবে হয়? অসীম দূরত্বে কোনো বস্তু আছে, তার মানে অসীম দূরত্বে থাকা কোনো বস্তু থেকে যখন কোনো রশ্মি আসবে, সেই রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরাল হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। অসীম দূরত্ব থেকে কোনো রশ্মি আসছে, তার মানে সেটা প্রধান অক্ষের সমান্তরাল, ঠিক আছে, এটা মাথায় রাখো। তো প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি আসছে, তার মানে এটা অসীম দূরত্বে কোনো বস্তু আছে, তাহলে সেটা আমরা জানি কোন দিক দিয়ে যায়। প্রধান অক্ষের সমান্তরাল ভাবে কোনো রশ্মি আসলে সেটা যায় ফোকাস দিয়ে। সেই রকমই এই সাইড দিয়েও নিচে প্রধান অক্ষের নিচে দিক থেকেও রশ্মি আসছে, কারণ অনন্ত দূরে আছে বস্তু। তো সেটার ক্ষেত্রেও কি হবে? ফোকাস দিয়ে এরকম ভাবে চলে যাবে। এই দেখছো আমি বারবার কিন্তু এই অ্যারোগুলো দিচ্ছি, এই অ্যারোগুলোর মানে এই অ্যারোগুলো দিয়েই তুমি বুঝতে পারছো যে এটা আমি লাইটের ডায়াগ্রাম করছি। এই অ্যারোটার মানেই হচ্ছে লাইট রে অফ লাইট, ঠিক আছে। তো আসলো আলো, এসে ফোকাস দিয়ে চলে গেল, হলো। তো এবার দেখো, তুমি যদি এইখানে একটা পর্দাকে রাখো, সেই পর্দায় তুমি প্রতিবিম্বটা পাবে, যেটা আমি একদম কিছুক্ষণ আগে বলেছি। রিয়েল ইমেজ, ভার্চুয়াল ইমেজ, দুটো ইমেজের কথা। ভার্চুয়াল ইমেজকে স্ক্রিনে মানে পর্দায় নেওয়া যায় না, রিয়েল ইমেজকে স্ক্রিনে মানে পর্দায় নেওয়া যায়, ঠিক আছে। দেখো এইখানে তুমি যদি পর্দা রাখো, পর্দায় প্রতিবিম্বটা নিতে পারবে, তাহলে এই ধরনের প্রতিবিম্বকে বলা হয় কি রিয়েল ইমেজ বা সদ্বিম্ব। মানে এটাকে পর্দায় তুমি নিতে পারছো এই এফ পয়েন্টে যদি তুমি কোনো পর্দা রাখো। আচ্ছা, তার মানে infinity distance when object is placed at infinity the image is formed at focus. ইমেজ কোথায় ফর্ম হলো? ফোকাসের ফর্ম হলো। আর ইমেজের ক্যারেক্টারিস্টিক্স এইখানে মাথায় রাখতে হবে, তোমরা নোট ডাউন করে নিতে পারো। প্রথমত এটা তো রিয়েল ইমেজ বললাম, রিয়েল ইমেজ হওয়ার জন্য এটা কি হয়? এটা উল্টো হয়, ঠিক আছে। তাহলে রিয়েল ইমেজ, প্রথম তো এটা রিয়েল ইমেজ হলো সদ্বিম্ব, আর এই ইমেজটা কি হয়? উল্টো। আর দেখতে পাচ্ছ এই পয়েন্টেই ইমেজটা ফর্ম হলো, তার মানে ইমেজ অবজেক্ট যত বড়ই হোক না কেন, ইমেজটা কি হবে? পয়েন্ট সাইজড, যেটাকে বলা হয় ডিমিনিশড, হাইলি ডিমিনিশড, মানে খুব ছোট হয়ে গেছে। বস্তুর যে প্রতিবিম্ব সেটা খুব ছোট হয়ে গেছে, বিন্দু আকারের হয়ে গেছে, ঠিক আছে। তাহলে উল্টো। আর কি? রিয়াল মানে সদ্বিম্ব। আর আরেকটা কি বললাম? একদম ছোট্ট হয়ে গেছে, হাইলি ডিমিনিশড, ঠিক আছে। তাহলে এই কটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে প্রথম গেল when object is placed at infinity। এরপরে কি আসবে? এরপরে আসবে, আমি এখানে মাথায় লিখে দিচ্ছি, তোমাদের নোট ডাউন করতে সুবিধা হবে। প্রথমে ইনফিনিটিতে রাখলাম অবজেক্ট, কোথায় রাখলাম? ইনফিনিটিতে। এবার সেকেন্ড রাখবো বিয়ন্ড সি, মানে সেন্টার অফ কার্ভেচারের বাইরে, সেন্টার অফ কার্ভেচার থেকে একটু দূরে। তো এইখানে যদি কোনো অবজেক্ট রাখি, সেইখান থেকে রে গেল, রে যাওয়ার পর প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, যেহেতু তার জন্য সেটা প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিসে যখনই কোনো রে আসে তখনই সেটা কোন দিক দিয়ে যায়? সেটা ফোকাস দিয়ে বেরিয়ে যায়। আর আরেকটা কি হবে? আরেকটা হবে
সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাবে, যাওয়ার পর সেটাই পাথে আবার রিফ্লেক্ট ব্যাক করে যাবে। তো এর জন্য এইখানে এই দুটো রেজ এইখানে মিট করলো, দেখো এই দিক দিয়ে রিফ্লেক্ট করেছে, এই দিক দিয়ে রিফ্লেক্ট করেছে, যেই পয়েন্টে এই দুটো রে মিট করলো সেই পয়েন্টেই আমার কি হলো, উল্টো প্রতিবিম্ব দেখো উল্টে গেল, বস্তুটা সোজা ছিল, প্রতিবিম্বটা উল্টে গেল। ঠিক আছে, তাহলে বিয়ন্ড সিতে রাখলে উল্টে গেল। এবার দেখো এইখানে একটা মনে রাখার সুবিধার ট্রিক আমি পরে বলছি। তো প্রথমে ইনফিনিটিতে যখন ছিল তখন এফএস হচ্ছিল আমার কি ইমেজটা, তারপরে কোথায় হলো ইমেজটা, তারপরে বিয়ন্ড সিতে যখন রাখলাম ইমেজটা হলো এফ আর সি এর মাঝখানে। এরপরে আবার আমি কি করব, এরপরে নেক্সট যেটা আসবে সেটা হবে অ্যাট সি। অ্যাট সি, তো অ্যাট সি এইখানে যদি সেন্টার অফ কার্ভেচার এখানে যদি ফোকাস নিই, তো অ্যাট সি তে যদি আমি অবজেক্ট রাখি, তো এইখান থেকে গেল রে, ফোকাস দিয়ে বেরিয়ে যাবে প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস হওয়ার জন্য। আর এইখানে আরেকটা জিনিস কি হয়, ফোকাস দিয়ে একটা রে যদি যায় তাহলে সেটা প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস বেরিয়ে যায়। এইখানে কি হয়, এইখানে এই পয়েন্টেই আমার ইমেজটা তৈরি হয়। এইখানে মনে রাখতে হবে অ্যাট সি, এই পজিশনটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাট সি পয়েন্টে অবজেক্ট যখন রাখবো ইমেজটাও অ্যাট সি পয়েন্টেই হবে, শুধু উল্টো ইমেজ তৈরি হবে। এই যে উল্টো উল্টো প্রত্যেকটা ইমেজ হচ্ছে, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এগুলো সদ্বিম্ব, মানে এগুলোকে পর্দায় নিয়ে যাবে, এগুলো রিয়েল ইমেজ। ঠিক আছে, এবার অ্যাট সি এর পর নেক্সট আসবে বিটুইন সি এন্ড এফ, মানে সি আর এফ এর মাঝখানে আমি এরপরে অবজেক্টকে রাখবো। বুঝতে পারছো, ধীরে ধীরে অবজেক্ট কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে। এইখানে এফ, এইখানে সি, এইখানে ধরে নাও কোনো অবজেক্ট রাখলাম। অবজেক্ট রাখার পর প্রথম কি, প্রথম হচ্ছে প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস কোন রে যখন গেল সেটা ফোকাস দিয়ে বেরিয়ে গেল হলো। আর আরেকটা এইখানে কি ড্র করতে পারো, সেন্টার অফ কার্ভেচারের থ্রু দিয়ে তুমি রেকে নিয়ে যেতে পারো, তাহলে ইজি হবে। কি, সেন্টার অফ কার্ভেচারের থ্রু দিয়ে যখনই কোনো রে যায় সেটার কি হয়, সেটা ওই পাথেই রিফ্লেক্ট হয়ে চলে আসে। এই পাথে গেলে এই পাথেই রিফ্লেক্ট হয়ে বেরিয়ে চলে আসলো। তো এইখানকার ইমেজ দেখো উল্টো হলো, এটাও রিয়েল ইমেজ আর এটাও দেখো উল্টো হয়েছে। ঠিক আছে, তো বিটুইন সি এন্ড এফ হলো। এবার বিটুইন সি এন্ড এফ এর পর নেক্সট হচ্ছে অ্যাট এফ। অ্যাট এফ, এফ সি, অ্যাট এফ এ কোনো অবজেক্ট যদি রাখি সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এই অবজেক্টে প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস যাবে, যাওয়ার পর সেটা এফ দিয়ে চলে যাবে। আরেকটা কি হবে, আরেকটা এই সেন্টার অফ কার্ভেচারের থ্রু দিয়ে এইরকম, সেন্টার অফ কার্ভেচারের থ্রু দিয়ে এরকম যাবে। তো ওইটা কি হবে, যেই পাথে যাবে সেই পাথেই রিফ্লেক্ট ব্যাক করে আসবে। এই দুটো রে সমান্তরাল হয়ে যাবে। সমান্তরাল হওয়ার জন্য এর ইমেজটা কি হবে, ইনফিনিটিতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাট এফ এ যখন রাখলাম তখন ইমেজ কোথায় হলো, ইনফিনিটিতে অ্যাট এফ এ যখন রাখলাম। ঠিক আছে, আর 5 নম্বর হচ্ছে বিটুইন এফ এন্ড পি। এফ আর পি এর মাঝখানে যখন রাখবো সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানকার জন্য। এটা এফ, এটা সি, এটা পি। তো এফ আর পি এর মাঝখানে যখন রাখি তখন কি হয়, এই রকম ভাবে যায় প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস হয়ে এটা। আর আরেকটা কি হয়, আরেকটা এই রকম ভাবে চলে যায় সেন্টার অফ কার্ভেচারের থ্রু দিয়ে, যেটার জন্য ইমেজটা হয় এই রকম, ইমেজটা হলো এই রকম। ঠিক আছে, এই রকম ইমেজ হওয়ার জন্য ইমেজটা কি হচ্ছে, দেখো সোজা হচ্ছে। এইখানে কিন্তু দেখো দর্পণের উল্টো সাইডে ইমেজ হচ্ছে বলে এই ইমেজটার নাম হয়, মানে এই ইমেজটাকে তুমি পর্দায় নিতে পারবে না, এই ইমেজটার নাম হচ্ছে রিয়েল ইমেজ। ঠিক আছে, তাহলে বিটুইন এফ এন্ড পি এই 5টা পয়েন্ট। দেখো অবজেক্ট যত দূর থেকে পাশে আসছে ইমেজ তত দূরে যাচ্ছে, যেতে যেতে এফ আর পি এর মাঝখানে এসে ইমেজ কোথায় চলে গেল, দর্পণের উল্টো সাইডে, মানে রিয়েল ইমেজ তৈরি হলো, এই সরি মানে ভার্চুয়াল ইমেজ তৈরি হলো। ঠিক আছে, আর ভার্চুয়াল ইমেজ দেখতে পাচ্ছ ইমেজটা সোজাই আছে, মানে যেরকম অবজেক্ট সোজা ইমেজও সোজা। তো আজকে আমি কনকেভ মিররের ইমেজ ফরমেশন পর্যন্তই এই ভিডিওতে রাখলাম, নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। কনভেক্স মিররের ইমেজ ফরমেশন, মিরর ফর্মুলা এগুলো নেক্সট ভিডিওতে থাকবে। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পার্ট 3 নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।